বেয়াদবের বাচ্চা, তোকে বলেছিলাম না ঘরের বাইরে যাবি না, কেন গেলি? আমার কথা কানে যায় না? পাগল আমি? না করার পরও কেন বারবার অবদ্ধ হোস? জানের ভয় নাই? মরার যখন পাখা গজাইছে তখন আমি মেরে দিই তোরে। দেই মেরে এখন? মায়া ভীষণ ভয় পেয়েছে। সে হেঁচকি তুলে কাঁদছে, শরীর কাঁপছে ভয়ের তাড়নায়। মায়ের গাল চেপে ধরা হৃদের হাতটা মায়া 2 হাতে টেনে ছাড়তে চেয়ে বলল, আমি বুঝতে পারিনি কেউ আমার উপর আক্রমণ করবে। আমি তো টিয়ার খোঁজে বাইরে গিয়েছিলাম। হৃদ মায়ের গাল ছেড়ে গর্জে উঠে লাথি মারল সোফার টেবিলে। বিকট শব্দে ঝনঝনিয়ে কাঁচ ভেঙে পড়ল ফ্লোরে। হৃদ গর্জে উঠে বলল, আমাকে তোর পাগল মনে হয়? বেয়াদবের বাচ্চা, কথা বললে শুনিস না, নিষেধ মানিস না, ইগনোর করিস, তেজ দেখাস। তোর তেজের ধারধারি আমি যে তেজ দেখাস? দাঁড়া। হৃদ আশেপাশে কিছু একটা খোঁজার চেষ্টা করে, কয়েক সেকেন্ডের মধ্যে পেয়েও গেল। দরজার কোনায় একটা ক্রিকেট ব্যাট। এই ব্যাটটি রাদিফের। সে মাঝে মধ্যে বাড়ির ছেলেদের নিয়ে ক্রিকেট খেলে। ব্যাটটি রাদিফের ঘরেই ছিল। সুফিয়া খান লোক দিয়ে ঘর পরিষ্কার করানোর সময় একজন কাজের লোক রাদিফের ব্যাটটি বাইরের স্টোর রুমে রাখতে যাচ্ছিল। তা দেখে মায়া রাদিফের ব্যাটটি নিজের ঘরে এনে রেখেছে, অনুষ্ঠানের পর রাদিফকে আবার দিয়ে দেবে বলে। হৃদ রাগান্বিত ভঙ্গিতে এখন মায়ার রাখা রাদিফের ব্যাটটি হাতে তুলে নেয়। হৃদ খুব বেশি রেগে গেলে তার মাথা ঠিক থাকে না। মেজাজ হারিয়ে সামনে যাকে পায় রাগের বশে তাকেই আঘাত করে ফেলে। মায়া হৃদকে ব্যাট হাতে নিতে দেখে আতঙ্কিত ভঙ্গিতে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে পিছন থেকে জাপটে ধরল। হৃদ গর্জে উঠে মায়াকে ছাড়াতে চেয়ে বলল, ছাড়। না, ছাড়বো না, আমাকে ক্ষমা করে দিন। আমি আর জীবনেও আপনাকে ইগনোর করব না। সরি। এতক্ষণ আক্রমণকারীর ভয়ে কাঁদলেও এবার মায়ার হৃদের ভয়ে কাঁপছে। হৃদ রাগের মাথায় ওকে আবার আঘাত করে না বসে। মায়া ভয়ে কাঁপলেও হৃদকে ছাড়ছে না। হৃদকে ছেড়ে দিলে যদি সে মায়াকে আঘাত করে বসে এই ভয়ে। হৃদ রাগে রিরি করে ব্যাট হাতে মায়ার 2 হাত ছাড়তে চায়, কিন্তু পারে না। মায়া শক্ত করে হৃদের পিঠে জড়িয়ে হৃদের কাছে আকুতি মিনতি করছে। হৃদ মায়াকে নিয়ে সামনে ঘুরতে চাইলে মায়া হৃদের পিঠ ছেড়ে তৎক্ষণাৎ তার বুক জাপটে ধরে। হৃদ দাঁতে দাঁত পিষে শক্ত মুঠোই ব্যাট চেপে রাগে ফুঁসছে। দূর থেকে একটা মানুষকে যতটা ভয়ঙ্কর দেখায়, কাছে থেকে সে ততটাই নিরাপদ। মায়া হৃদের হাত থেকে বাঁচতে হৃদের কাছে আশ্রয় নিয়েছে, এবং এতে কাজও হয়েছে। হৃদ নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আজ যদি হৃদ ওই সময় ওই পথ দিয়ে না যেত, তাহলে আজ মায়ার শেষ দিন হতে পারত। আজ একটুর জন্য বেঁচেছে মায়া। হৃদের বিগত কয়েকদিন ধরেই মনটা বিচলিত হচ্ছিল মায়াকে নিয়ে। তার মনে হচ্ছিল কেউ তার দুর্বল জায়গায় আঘাত করতে মায়াকে হাতিয়ার বানাতে পারে। সন্দেহবশত হৃদ কয়েকদিন ধরে মায়াকে নজরে রাখছিল। পাশাপাশি হৃদের অজান্তে কে এমন করতে পারে যে তার দুর্বলতায় আঘাত করতে পারে, সেই খোঁজও করছিল। মূলত এজন্যই হৃদ মায়াকে বাড়ির বাইরে কোথাও যেতে নিষেধ করেছিল। কিন্তু হৃদের নিজেরও ধারণা ছিল না যে আক্রমণকারী শত্রুরা তার বাড়ি অবধি ঢুকে তার বউকে নিয়ে যেতে চাইবে। আক্রমণকারীরা যেহেতু খানবাড়িতে ঢোকার সাহস পেয়েছে, তার মানে খানবাড়ির কেউ হবে যে লোকগুলোকে খানবাড়িতে ঢোকার সুযোগ করে দিয়েছে। শত্রু যেহেতু খানবাড়ির মধ্যেই আছে, তাহলে হৃদকে আর একটু বোকা সাজতে হবে। তাদের সুযোগ দিতে হবে যেন তারা ভাবে যে তারা জিতে যাচ্ছে। জিতে যাওয়ার খুশিতে তাদের পরবর্তী পদক্ষেপই হবে হৃদের জন্য উত্তম সুযোগ। মায়া হৃদকে জড়িয়ে কান্না ভেজা গলায় ফের বলতে লাগলো, আমি আসলেই বুঝতে পারিনি আপনাদের বাড়িতে আপনার উপস্থিতির মধ্যেও কেউ আমাকে কিডন্যাপ করতে চাইবে। যদি বুঝতে পারতাম তাহলে বের হতাম না। আপনারা সবাই বাড়িতেই ছিলেন, সেজন্যই টিয়াকে খুঁজতে বেরিয়েছিলাম। আমি সত্যিই বুঝতে পারিনি কেউ আমাকে মারতে চাইবে। সরি আপনার কথা না শোনার জন্য। হৃদ রাগে ফুঁসছে। সবকিছু কেমন তিক্ত আর বিষাক্ত লাগছে। হৃদ হাতের ব্যাটটা দেয়ালে ছুঁড়ে মারে। শব্দ হতেই মায়া ভয়ে চমকে ওঠে, তবে হৃদকে ছাড়ে না। হৃদ রাগে রিরি করে মায়াকে বুক থেকে টেনে সরাতে সরাতে বলে, তুই মর গিয়ে, তুই মরলে আমি বাঁচি। আমার সব অশান্তির কারণ তুই। তোর জন্য আমাকে ভয়ে থাকতে হয়। তুই নাই, ভয়ও নাই, কাহিনী শেষ, সর। হৃদ মায়াকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। মায়া হৃদের ধাক্কায় তাল সামলাতে না পেরে দেয়ালে গিয়ে বাড়ি খায়। এতে মায়ের এক হাতের বাহু আর কোনোয় বেশ ব্যথা লাগে। মায়ার রুম থেকে বেরোলো না, রুমে বসেই কাঁদতে লাগলো। হৃদের বেরিয়ে যাওয়ার পরপরই মায়ের সাথে দেখা করতে একে একে খানবাড়ির সবাই আসে। মায়াকে সান্ত্বনা দেয়, ভয় পেয়ে কান্না করতে নিষেধ করে। হৃদ আছে, সে সব সামলে নেবে। মায়ের ক্ষতি কেউ করতে পারবে না বলে সান্ত্বনা দেয়। রাত প্রায় 3টা বাজে। খানবাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছে, শুধু বাইরের ছেলেরা যারা রান্নাবান্নার কাজে আছে তারা জেগে আছে। হৃদ কমিশনারের সঙ্গে কথা বলে মাত্রই বাড়ি ফিরেছে। সঙ্গে আয়ন ছিল, আসিফকে সঙ্গে নেয়নি, যাতে খানবাড়িতে থাকা গুপ্তচর টের না পাই হৃদ কোথায় গেছে। কমিশনার খানবাড়িতে আসতে চেয়েছিল মায়ের দুর্ঘটনার খবর শুনে, কিন্তু হৃদ ওনাকে নিষেধ করে নিজেই গিয়েছিল দেখা করতে। প্রায় 2 ঘন্টা পর হৃদ বাড়িতে ফেরে। এর মাঝে জুই আয়নকে বেশ কয়েকবার ফোন করে ওর জন্য আইসক্রিম নিয়ে আসতে বলেছে। এই অসময়ে জুইয়ের আইসক্রিম খাওয়া নিয়ে প্রথমে আয়ন নিষেধ করলেও পরে রাজি হয়ে যায়। আজ প্রায় বেশ কয়েকদিন যাবৎ জুইয়ের খাওয়া দাওয়া নিয়ে বেশ অনীহা তৈরি হয়েছে।
বারবার মুড সুইং হচ্ছে। আবার মাঝে মধ্যে এমন সব খাবারের নাম বলে যা আয়নের পক্ষে খুঁজে বের করা মুশকিল হয়ে যায়। আয়ন জুয়ের জন্য কয়েক ফ্লেভারের আইসক্রিম নেয়। বাম হাতে পলিথিন ব্যাগে জুয়ের আইসক্রিম নিয়ে আয়ন রুমে ঢুকেই জুইকে কোথাও দেখতে পেল না। তখনই মনে পড়ল জুই বিগত কয়েকদিন যাবৎ নেহার রুমে ঘুমাচ্ছে। আয়ন দীর্ঘশ্বাস ফেলে। বউয়ের সঙ্গে সংসার করার পর বউকে ছাড়া একা থাকা মুশকিল, অথচ এইসব মেয়েদের কে বোঝাবে? এদের বুঝিয়ে বললেও উল্টো বোঝে। আয়ন নোহার রুমের দরজায় নক করে পরপর কয়েকবার জুইকে ডেকেও কোনো সাড়া শব্দ পেল না। আয়ন ভেজানো দরজাটা ঠেলে রুমে ঢোকে। জুই ও নোহা দুজনেই বিছানায় দুই পাশে ঘুমিয়ে আছে। আয়ন জুইয়ের পাশে বসে মৃদুস্বরে জুইকে ডাকে, কিন্তু জুই ওঠে না। নোহার নড়াচড়া দেখা গেল। আয়ন এর বেশি ডাকলে জুইয়ের জায়গায় নোহার ঘুম ভেঙে যাবে। তাই আয়ন উঠে দাঁড়িয়ে জুইকে কোলে করে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। জুইকে নিজের বিছানায় শুইয়ে দরজা লাগালো। রুমের আলো জ্বালিয়ে পলিথিন থেকে আইসক্রিম বক্স খুলে তাতে চামচ লাগিয়ে ফের জুইকে ডাকতে লাগলো। এবার বেশ উঁচু স্বরে জুইকে ডাকছে। জুই ঘুম ঘুম চোখে আয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে ফের চোখ বন্ধ করে নেয়। আয়ন বেশ বিরক্তিতে জুইয়ের মাথার পাশে বসে ফের ডাকে, জুই উঠুন, আপনি না বলেছিলেন আইসক্রিম খাবেন? দেখেন আপনার জন্য আইসক্রিম নিয়ে এসেছি, উঠুন, এটা খাবেন। জুই হুম হুম বলে আবার ঘুমিয়ে পড়েছে। আয়ন বেশ বিরক্তিতে জুইকে টেনে বসিয়ে দিতে দিতে বলে, আপনার মতো ঘুমে গাধা মানুষ আমি আর একটাও দেখিনি। আইসক্রিম নিয়ে সেই আধা ঘন্টা ধরে শুধু আপনাকে ডেকেই যাচ্ছি। আপনার আইসক্রিম গলে পানি হয়ে যাচ্ছে, অথচ আপনার ঘুম ভাঙছে না। নিন, এটা খান। ঘুমন্ত জুইকে টেনে বসিয়ে তার কোলে আইসক্রিম ধরিয়ে দিয়ে আয়ন ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। জুই চোখ ডোলে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। ঘুমের রেশ কিছুটা কমে আসতেই কোলের আইসক্রিম খেতে শুরু করেছে। জুয়ের কি হয়েছে কে জানে, মাঝে মধ্যে এমন সব খাবার খেতে মন চায় যেমন পানি তৃষ্ণা পাওয়ার মতো। ওইসব খাবারের তৃষ্ণা পায় না, খেলে যেন এক মুহূর্তের জন্য জুয়ের রুহ বেরিয়ে যাবে। আইসক্রিম পেয়ে জুই গাল ভরে ভরে খেতে লাগলো। আয়ন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে আসতে জুই পুরো আইসক্রিমের বক্স খালি করে ফেলেছে। আয়ন ওয়াশরুম থেকে বেরোতেই জুই ফের আইসক্রিম চেয়ে বলল, আর আইসক্রিম নেই? একটা বক্সই এনেছিলেন আইসক্রিমের। আয়ন কপাল কুচকায়। 1 কেজির একটা বক্স খেয়ে ফেলেছে আর বলছে আরও আছে কিনা। আয়ন আইসক্রিমের বক্স এনেছে 5টা, বাকি বক্সগুলো নিচের ফ্রিজে রেখে এসেছে। জুয়ের জন্য শুধু চকলেট ফ্লেভারের আইসক্রিম বক্সটা নিয়ে এসেছিল, সেটাও শেষ। আয়ন কপাল কুচকে বলল, এটার সবটা শেষ? হ্যাঁ। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমার আরও আইসক্রিম খেতে মন চাচ্ছে। আপনি আর আইসক্রিম আনেননি? এত আইসক্রিম খেয়েও জুই আরও আইসক্রিম চাচ্ছে দেখে আয়ন মিথ্যে বলে জুইকে, না আর আনা হয়নি, মনে করেছিলাম আপনি এটাই খেতে পারবেন না, সেজন্য একটা বক্সই এনেছিলাম। কাল আবার আপনাকে আরও আইসক্রিম এনে খাওয়াবো। এখন ঘুমান কেমন? জুই নাছোড়বান্দা হয়ে আবদারের সুরে বলে, প্লিজ আর একটা আইসক্রিম এনে দিন না, নয়তো কাউকে বলেন না আমাকে আরেকটা আইসক্রিমের বক্স এনে দিতে। বাড়িতে তো অনেক লোকজন আছে, যে কাউকে বললে তারা আমাকে একটা আইসক্রিম এনে দেবে, ছোট বক্স হলেও চলবে। বেশি আইসক্রিম খেলে জুয়ের গলা ভেঙে যাবে, ঠান্ডা জ্বর দুটোই হতে পারে জুয়ের। আয়ন ফের মিথ্যে বলে, এত রাতে সব খোলা নেই জুই, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি এই আইসক্রিমটা কোথায় থেকে এনেছেন? এটা আমি আপনার জন্য অনেক আগেই কিনে রেখেছিলাম, আপনি যখন আমাকে ফোন দিয়েছিলেন তখন লোক দিয়ে আমি কিনে রেখেছিলাম। এখন ঘুমান জুই, এত রাতে আর আইসক্রিম খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে আপনার। জুই আয়নের কথা শুনে আইসক্রিমের বক্স আয়নের হাতে ধরিয়ে দেয়। আয়ন খালি বক্সটা সোফার টেবিলের ওপর রাখে। জুই বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আয়নও ঘরের আলো নিভিয়ে ড্রিম লাইট জেলে জুইয়ের পাশে শুতে গেলে জুই বলে, ডাক্তার সাহেব, আপনার শরীরে আজকে কি দিয়েছেন? এত মিষ্টি গন্ধ লাগছে কেন? আমার খুব ভালো লাগছে, আপনি আমার কাছে আসুন। আয়ন বালিশে মাথা রেখে জুইয়ের দিকে সন্দেহী চোখে তাকায়। এই পারফিউম আয়ন সবসময় ব্যবহার করে, তাহলে জুই আজ নতুন গন্ধ পাচ্ছে? এই তো পরশুদিন রাতেও জুই আয়নকে বলল যে আয়নের পারফিউমের গন্ধ জুই সহ্য করতে পারে না। আয়ন যেন জুইয়ের থেকে দূরে থাকে, আর আজকে বলছে এই পারফিউমের গন্ধ জুইয়ের কাছে মিষ্টি লাগছে, আয়নকে কাছে আসতে বলছে। আয়ন তীক্ষ্ণ গলায় জুইকে প্রশ্ন করে বলল, আপনার কি হয়েছে বলুন তো জুই, এমন অদ্ভুত আচরণ কেন করছেন? একবার বলেন আমার গায়ের গন্ধ আপনার পছন্দ না, আবার এখন বলছেন আমার গায়ে মিষ্টি গন্ধ লাগছে। ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার স্যাপার বলতে পারবো না, আমার যা মনে হচ্ছে তাই বলেছি, আপনি কাছে আসুন তো। আয়ন আসার আগেই জুই নিজেই আয়নকে টেনে নিজের কাছে নিয়ে নেয়। আয়ন হাত মেলে দিতেই জুই আয়নের বুকে মাথা রাখে। আয়নের টি শার্ট টেনে বারবার গন্ধ শুকছে। থেকে থেকে আয়নের গলায় গালে শব্দ করে চুমুও খাচ্ছে। আয়ন ভারী গলায় জুইকে বলে, আপনার যে কি হয়েছে জুই, নিজেই বুঝতে পারছি না। এই একবার আদর করছেন তো এই দূরে ঠেলে দেন। অন্যদিকে হৃদ রুমে ঢুকে ঘরের আলো জ্বালালো। মায়াকে রুমের কোথাও না দেখে হৃদের মেজাজ আরও খিটখিটে হয়ে যায়।
হৃদের অবাধ্য হওয়া এই নারীর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যাক, এই অবাধ্য নারী জাহান্নামে যাক। এই নারীর পেছনে হৃদ আর দৌড়াবে না। হৃদ রাগে জেদে দরজা ধরে জোরে ধাক্কা দিয়ে বন্ধ করল। দরজার ভারী শব্দে দেয়াল সহ কেঁপে উঠল। তবে সে দরজা লক করেনি। রাত তখন প্রায় 3:17। মায়া কার ঘরে শুয়েছে হৃদ জানে না, আর না জানতে চায়। জাহান্নামে যাক এই নারী। হৃদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। হৃদের সুগারের সমস্যা আছে, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, শরীর কাঁপে। হৃদ সেই দুপুরে খেয়েছিল, তারপর থেকে একটা দানাও পেটে পড়েনি। সুফিয়া খান বেশ কয়েকবার বলেছিল হৃদকে খেয়ে নিতে, কিন্তু হৃদ খাবে না বলে জেদ করে রুমে চলে এসেছে। হৃদ রুমের লাইট নিভিয়ে রুমটা অন্ধকার করে চিত হয়ে শুয়ে পড়ল চোখের ওপর হাত রেখে। তার 10 মিনিট পরই মায়া হাতের ট্রেতে করে হৃদের জন্য খাবার নিয়ে ঘরে ঢুকল। হৃদ তখন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর মায়া আর ঘুমায়নি, হৃদের ঘরেই ছিল। হৃদকে বাড়ি ফিরতে দেখে তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়েছিল হৃদের জন্য খাবার গরম করতে। হৃদের ভাঙচুর করা সোফার টেবিলটা সুফিয়া খান মালাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিয়েছে। ড্রয়িং রুম থেকে এক্সট্রা একটা সোফার টেবিল আপাতত হৃদের রুমে এনে রেখেছেন। মায়া খাবার ট্রে ওই সোফার টেবিলের ওপর রেখে ঘরে আলো জ্বালালো। হৃদ বিছানায় টান টান হয়ে শুয়ে এক পায়ের ওপর পা তুলে কপালে হাত ঠেকিয়ে আছে। মায়া হৃদের ওপর ঝুঁকে তার কপালে থাকা হাতটা সরিয়ে দিতেই দেখল হৃদ তাকিয়ে আছে। হৃদকে তাকিয়ে থাকতে দেখে মায়া একটু থতমত খেয়ে যায়। এরপর হৃদকে ডেকে বলে, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খাবার খাবেন, আসুন। হৃদ কথার উত্তর না দিয়ে মায়ের হাতটা ঝাড়া দিয়ে ফেলে কাঁধ হয়ে শুয়ে পড়ল। মায়া ফের 2 হাতে হৃদের বাহু টেনে হৃদকে চিৎ করে বলল, ডাকছি আমি, শুনছেন না? খাবেন, আসুন। খাবো না, সর। কেন খাবেন না? ইচ্ছা নাই তাই। কেন ইচ্ছা নাই আপনার, বলেন। শর্ত, মেজাজ খারাপ করিস না, যা। হৃদ মায়ের হাতটা ঝাঁকিয়ে ফেলে ফের পাশ ফিরে শুতে চাইলে মায়াও ফের হৃদকে টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, না খেলে আপনার সুগার ফল করবে। করুক, তোর কি? আমারই তো সব। আমার এত সুন্দর একটা চাঁদমুখ জামাই না খেয়ে অসুস্থ হয়ে যাবে, এটা আমার প্রাণে সইবে বলুন? বাল, যা তো, বিরক্ত করিস না। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি। মায়া সত্যি সত্যি হৃদকে ছেড়ে উঠে গেল, তবে ঘর থেকে বেরোলো না, বরং ট্রেতে আনা খাবারগুলো ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখল। ঘরের দরজা লাগিয়ে রুমের আলো নিভিয়ে দিল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। মায়া আন্দাজ মতো বারান্দার দরজা অবধি গিয়ে দরজাটা হালকা খুলে দেয়। এতে বাইরের কড়া লাইটিংয়ে ঘর আবছা আলোয় আলোকিত হয়। মায়া সেই আলোয় বিছানা অবধি গেল। মায়া শাড়ি পরলে হৃদ খুব পছন্দ করে, সেজন্য মায়া নিজের গায়ে শাড়িটা বদলায়নি। সে হামাগুড়ি দিয়ে হৃদের মুখোমুখি বিছানায় শুয়ে পড়ল। পায়ের কাছের কম্বল টেনে হৃদের সঙ্গে মিশে শুল। হৃদ বিরক্তিতে মায়াকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে দিতে বলে, সরো, গরম লাগছে। তাহলে এসি বাড়িয়ে দিন। হৃদ মায়াকে তুমি করে বলেছে, এর মানে মায়া ঠিক পথেই হাঁটছে। হৃদের রাগ কমে এসেছে। মায়া আর একটু তেল মালিশ করলেই হৃদের রাগ ভেঙে যাবে, তখন মায়া হৃদকে খাওয়াবে। হৃদ মায়াকে পিঠ করে ওপাশ ফিরে শুল। মায়া হৃদের ওপর দিয়ে সে পাশেও গেল। দুজনের গায়ে একই কম্বল টেনে হৃদকে জড়িয়ে ধরল। হৃদ বিরক্তি গলায় বলল, উফ হৃদ, বিরক্ত করছো কেন? অন্ধকারে আমার ভয় লাগে তো। হৃদ চুপ করে রইল। মায়াকে নিজের থেকে আর সরাতে চাইল না। মায়া আরও চেপে চেপে হৃদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে শুল। হৃদের হাত মায়া নিজের পিঠের ওপর রাখল। হৃদ মায়াকে জড়িয়ে ধরল না। দেখেই মায়া হৃদের কোমরের কাছে টি শার্ট টেনে ওপরে উঠালো। হৃদের খালি পিঠে মায়া হাত বুলাতে বুলাতে বলল, আপনার গায়ে কি জ্বর? শরীর গরম কেন? টি শার্ট খুলে ফেলুন, আর জ্বর থাকবে না। গায়ে জ্বর নেই আমার। আর মানুষের গায়ে জ্বর থাকলে কাপড় পরে, খোলে না, স্টুপিড। ও, তাহলে মনে হয় আপনার ঠান্ডা লেগেছে। টি শার্টটা খুলে ফেললে গরম লাগবে। মায়ের উল্টাপাল্টা যুক্তিতে হৃদ মায়ের হাত চেপে ধরে। মায়া হৃদের টি শার্ট টানছে খোলার জন্য। হৃদ তীক্ষ্ণ গলায় বলল, মতলব কি তোমার? কি চাই? মায়া গুনগুনিয়ে বলে, আমার মতলব কি এটা যদি আপনি বুঝতেন তাহলে এত কষ্ট করা লাগতো আমার। আপনি নিজেই বুঝতেন আমার কি চাই। হৃদ প্রথম দেখাতেই মায়ের মতলব বুঝেছিল, যখন মায়ের হৃদের সঙ্গে শুয়েছে। হৃদ তারপরও মায়াকে উপেক্ষা করে বলে, সরো, মুড নাই। তাহলে উঠে যাই। মায়া উঠতে চায়, অথচ হৃদ মুড নাই বলেও মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, উঠতে দিচ্ছে না। মায়া বুঝতে পারে হৃদ ওকে ছাড়বে না। মায়া হৃদের পিঠে থাকা হাতটা মাথায় নিয়ে যায়। হৃদের চুলে হাত বুলিয়ে হৃদের মাথাটা টেনে নিজের মুখোমুখি করে অন্ধকারে ফিসফিসিয়ে বলে, আমি একটা স্বপ্ন দেখেছি, আমাদের একটা মেয়ে হয়েছে। দেখতে ঠিক আপনার মতো সুন্দর হয়েছে। কি সুন্দর হাসি মেয়েটা। হৃদ খুব মনোযোগ দিয়ে মায়ের কথা শুনছে। স্বপ্নের ব্যাপারটা মায়া সত্যি বলছে না মিথ্যা হৃদ জানে না, তবে এই মুহূর্তে মায়ের মুখে স্বপ্নের কথাগুলো শুনতে হৃদের ভালো লাগছে। হৃদ মায়ের কথার তালে জানতে চায়, মেয়েটা তোমার মতো সুন্দর হাসে? হৃদের মেয়ে পছন্দ, সেজন্যই মায়া মেয়ে বাচ্চার কথা বলেছে, যাতে হৃদ মায়ের কথা শোনে। হলেও তাই,
মায়া বলল, বলবো যদি আপনি এখন খেতে আসেন তাহলে। মায়া চট করে কথা ঘুরিয়ে নিল। হৃদয় ছেড়ে দেওয়ার মানুষ নয়। সেও মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে বলল, খাবার আগে ফরজ গোসল করে নিই, তারপর খাবো। আপনি না রাতে একবার গোসল করেছেন, তাহলে এখন আবার কিসের গোসল? হৃদ মায়ের গলায় মুখ গুজে ঘনিষ্ঠ হয়ে বলে, মুড এসেছে তাই।